শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। ঘর আলো করে এসেছিল কন্যা সন্তান। ময়মনসিংহের হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে নেত্রকোনায় ফিরছিল গোটা পরিবার, কিন্তু ফেরা আর হয়নি। বেপরোয়া বাস কেড়ে নিল পুরো পরিবারটিকেই। প্রাণ গেছে সিএনজি অটোরিকশা চালকেরও। সব মিলিয়ে নিহত 7, আহত 2 জন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ময়মনসিংহের তারাকান্দায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি নেত্রকোনা থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে নেত্রকোনাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। শব্দ হইলে তখন বাড়ি থেকে দৌড়ে রইলাম, মায়া দিয়ে শাহজালাল বাসে চারছে আনিতাছে গাড়ি। তখন আটকাইলাম, আটকাইয়া দিয়ে আমরা সামনা লাগছে, লাগার পরে তখন গাড়ি একেবারে মনোরঞ্জন মুখের মধ্যে আছে। সিএনজিটা সামনাসামনি সংঘর্ষ হওয়ার পরে প্রায় 200 গজ ওনাকে ছাড়ছায়া নিয়ে যায়। যদি তৎকালীন ব্রেক করতো লাগার লগে লগে তো হয়তো 7 জন মানুষের হতাহত হয়তো, প্রাণ বেঁচে যাইতো। জামাই লাগে, জি জামাই, জামাই জি জামাই মরছে। তাদের গতি নিয়ন্ত্রণ করতে যেয়ে এই দুর্ঘটনাটা ঘটেছে বলে আমরা যতটুকু এই এলাকার জনগণের কাছ থেকে, উপস্থিত লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। চট্টগ্রামে এক ব্যক্তির নির্যাতনের শিকার 8 বছরের এক শিশু। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায় 29 ডিসেম্বর কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকায় 8 বছরের এক শিশুকে তুলে মাটিতে আছাড় মারার পর এলোপাথারি কিল ঘুষি এবং লাথি মারতে থাকে জাকির আহমেদ নামে এক ব্যক্তি। পুলিশ জানায়, প্রতিবেশী 2 পরিবারের শিশুদের মধ্যে ঝগড়ার জেরে শিশুটিকে একা পেয়ে নির্যাতন চালায় জাকির। গুরুতর আহত শিশুটির 2টি দাঁত ভেঙে গেছে, হাঁটাচলা করতে পারছে না। এই ঘটনায় থানায় মামলা করেছেন শিশুটির বাবা সেলিম খান। তবে অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। রোববার বিকালে উপজেলা শহরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের মেয়র প্রার্থী কাজী আশরাফুল ইসলামের সমর্থকরা চৌরাস্তা হয়ে নির্বাচনী মিছিল নিয়ে ডিগ্রি কলেজের দিকে যায়। দল থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈয়বুর রহমানের অফিসের সামনে মিছিলটি পৌঁছালে দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এই ঘটনায় 7 পুলিশ সদস্য সহ আহত হন বেশ কয়েকজন। প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জের একটি ইলেকট্রনিক্স কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার বেলা 11টার দিকে সোনারগাঁওয়ের ত্রিবর্দী এলাকায় ইলেকট্রনিক্স পণ্যের কারখানায় আগুনের সূত্রপাত। মুহূর্তে আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় কারখানার চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার উত্তর পূর্ব পাশের স্টোররুম থেকে আগুনের সূত্রপাত। সেখানে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে কারখানার পুরো ভবনে। শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণের তৃতীয় দিন ছিল রোববার। স্কুলগুলোতে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের দেয়া হয় নতুন বই। নতুন বই পেয়ে আর অনেকদিন পর স্কুলে আসতে পেরে খুশি ক্ষুদে ছাত্রছাত্রীরা। স্বাস্থ্যবিধি মেনে 12 জানুয়ারি পর্যন্ত বই বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকার। এদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেশন ফি নেয়ার অভিযোগ পাওয়া গেছে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলের বিরুদ্ধে। সেশন ফি জমা না দিলে নতুন বছরের বই দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। অনেক ভালো লাগছে আমার থেকে, আমি চাই স্কুল যেন খুলে। অনেকদিন পর স্কুল আসছে তো আমার খুব ভালো লাগতেছে। আসার সাথে সাথে নতুন বইগুলো বাচ্চার হাতে তুলে দিল, বাচ্চা অনেক হ্যাপি। ভর্তি না করলে বই দিবে না, তো দিচ্ছে না, সেই জন্য আমরা বাধ্য হয়ে ভর্তি করতেছি যাতে আমাদের বইটা পাই। বাচ্চারা তো এখন কান্নাকাটি করতেছে নতুন বইয়ের জন্য। ভর্তির টাকাটা তো আমাদের মাফ করবো, ভর্তির টাকাটা মাফ করে নেই, বছরের যে টাকাটা ওই টাকাটা পুরো নিয়ে নিছে। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কোনো সেশন চার্জ নেওয়া যাবে না, সেক্ষেত্রে আমাদের বিদ্যানিকেতনে নিচ্ছে। আপনারা বাইরে দেখেন লম্বা সিরিয়াল। ঢাকার মতোই সারা দেশেও তৃতীয় দিনের মতো চলছে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর স্কুলে এসে বন্ধুদের দেখা পেয়ে খুশি অনেকেই। অনেক জায়গায় সন্তানের পরিবর্তে অভিভাবকরা গেছেন বই আনতে। স্বাস্থ্যবিধি মেনে বই দেওয়ার ব্যবস্থা করায় সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। শিক্ষকেরা জানান, দ্রুতই অনলাইন ক্লাসের শিডিউল ঘোষণা করা হবে।
অনেক পর স্কুলে এসেছি, খুব ভালো লাগছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, তারপর নতুন বইয়ের গন্ধটা অনেক সুন্দর। বছরের শুরুতেই প্রথমগত বই পেয়ে আমি খুবই খুশি। সারা বিশ্ব আজ ধসে যাচ্ছে, এই কারণে স্বাস্থ্যবিধি মানার জন্য নিজেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আসছি বাচ্চাদেরকে ঘরে রেখে। দেশের সব ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ওঠার সময় পুনরায় ভর্তি ও সেশন ফির নামে শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায় সংক্রান্ত বিধিমালা বেআইনি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার এই সংক্রান্ত আপিলের শুনানিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষের আইনজীবী আনিসুল ইসলাম জানান, 2017 সালের 25 মে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ওঠার সময় পুনরায় ভর্তি ও সেশন ফির নামে শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায় বেআইনি ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। আর রোববার ওই রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ নিয়ে পুলিশ বাহিনীকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ, সেই ঐতিহ্য মাথায় রেখে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। তথ্য প্রযুক্তির যুগে বিশ্বব্যাপী অপরাধের ধরন বদলেছে, সে অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের উপর জোর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমি আশা করি আমাদের পুলিশ বাহিনী তাদের সেই গৌরব উজ্জ্বল দিনগুলি স্মরণ রেখে দেশ ও জাতির প্রতি তাদের কর্তব্য পালন করে যাবেন। তোমাদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা এবং নৈতিক মূল্যবোধ নিয়ে চলতে হবে। সবসময় দেশের মানুষের পাশে থাকতে হবে, মানুষের সেবা করতে হবে। মানুষের সেবা করাটাই তোমাদের কর্তব্য। পরিকল্পিতভাবেই সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছিল বাস চালক শহীদ মিয়া। ব্রিফিংয়ে এই তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ। রোববার মালিবাগ সিআইডি কার্যালয়ে ব্রিফিংয়ে সিআইডি জানায়, ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি শহীদ মিয়াকে পরে আদালতে তোলা হবে। সিআইডি জানায়, চালকের সহযোগী রশিদের দেয়া তথ্যের ভিত্তিতে মূল আসামি শহীদকে গ্রেফতার করা হয়। 26 ডিসেম্বর দিরাইয়ের সুজানগরের কাছে সব যাত্রীরা নেমে গেলে চালক ও হেলপার কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। গতকালকে সিআইডি তাকে সুনামগঞ্জে পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হয়। তো গতকালকে সে অ্যারেস্ট হয়েছে। তো ইতোমধ্যে এই শহীদের ছবি যখন ভিকটিমকে দেখানো হয়েছে, ভিকটিম এই শহীদকে আইডেন্টিফাই করেছে অ্যাজ দি মেইন কালপ্রিট। সিলেট এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্রের ওপর নারাজি দিতে বাদীপক্ষকে 1 সপ্তাহ সময় দিয়েছেন আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আগামী 10 জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়। এ সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। আদালতের পিপি রাশেদা সাইদা খানম জানান, বাদীপক্ষের নারাজি থাকলে আগামী 7 দিনের মধ্যে তা জানাতে হবে। এদিকে একই মামলায় আদালতে জামিন চাইলে আসামি শাহ মাহবুবুর রহমান রনির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজকে জামিন শুনানি হয়েছে, জামিন শুনানির পর এটা নামঞ্জুর হয় তাদেরকে আদালত জেল কাস্টডিতে পাঠিয়ে দেন। আর 8 জন 164 ধারায় জবানবন্দি প্রদান করছে। দেশে করোনায় প্রাণ গেল আরও 27 জন। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 835 জন। মৃত 27 জনের মধ্যে 16 জন পুরুষ। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7626 জন। স্বাস্থ্য দপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 10,925টি। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,16,019 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 978 জন। মোট সুস্থ 4,60,598 জন। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সিলেটে স্টার প্যাসিফিক ও হলি গেট হোটেল প্রস্তুত রাখা হয়েছে। সোমবার ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য থেকে আসা ফ্লাইটের যাত্রীদের 14 দিন নিজ খরচে হোটেলে থাকতে হবে। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম জানান, সপ্তাহে 2টি ফ্লাইটের যাত্রী সংখ্যার উপর ভিত্তি করে আরও 8-9টি হোটেল প্রস্তুত করার কথাও জানান জেলা প্রশাসক। যাত্রীদের প্রশাসন ও সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিমানবন্দর থেকে নির্দিষ্ট যানবাহনে করে হোটেলে নিয়ে আসা হবে। করা হবে স্বাস্থ্য পরীক্ষাও। ইউকে থেকে যতগুলো ফ্লাইট আসবে, এই ফ্লাইটে যাত্রীদের সার্টিফিকেট থাকুক আর নাই থাকুক সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। বিআরটিসির বাসও আমরা রেডি রেখেছি, সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, তারা কোয়ারেন্টাইন করে নিয়ে আসবে। প্রতি হোটেলে
আবার পুলিশ রাখবো, যাতে তাদের আত্মীয় স্বজনকে দেখা করতে না পারেন বা তারা যাতে বাইরে না যান। ভোটে তারা 14 দিন থাকবেন, এই 14 দিন পরে তারা বাসায় চলে যেতে পারবেন। এই 14 দিন আমি একটু কষ্ট স্বীকার করার জন্য আমি যাত্রীদেরকে এবং তার পরিবারবর্গকে অনুরোধ জানাচ্ছি। 6 জানুয়ারি থেকে সৌদি আরবের সাথে নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত বাংলাদেশ বিমানের। এর আগে সৌদি আরব টানা 2 সপ্তাহ বন্ধ থাকার পর বিমান প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে 28 ডিসেম্বর থেকে বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি কর্তৃপক্ষ। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। একই সাথে স্থল ও নৌপথের ক্ষেত্রেও তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ। ফলে বিশ্বের অনেক দেশের মতো কিছুটা স্বস্তিতে আছেন বাংলাদেশি কর্মীরাও। রেস্ট্রিকশন পুরোটাই তারা উইথড্র করে নিয়েছে। তার মানে কালকে থেকে সৌদি থেকে পুরো মাত্রায় ফ্লাইট শুরু হয়েছে, 2 ওয়ে, মানে যাওয়া আসা দুই ফ্লাইটই তারা সৌদি থেকে অ্যালাউ করবে। সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমাদের সৌদির সাথে যে ফ্লাইটগুলো ছিল, সৌদি এয়ারলাইন্স বা বিমান, তারা আবার ফ্লাইট পরিচালনা 2 ওয়ে ফ্লাইট পরিচালনা শুরু করবে। 24 ঘন্টায় আরও প্রায় 8,000 মানুষের প্রাণ গেছে করোনা ভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 5,18,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু 2,000-এর কাছাকাছি। দেশটিতে 3,58,000 ছাড়িয়েছে মোট মৃত্যু। শনিবার মেক্সিকোয় প্রাণহানি 700-র বেশি। এদিন 450-র মতো মৃত্যু হয়েছে রাশিয়া ও যুক্তরাজ্যে। ব্রাজিলে 301 ও ইতালিতে 364 জনের প্রাণ গেছে কোভিড-19-এ। বিশ্বজুড়ে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 18,42,700-র বেশি মানুষের। মোট আক্রান্ত হয়েছে 8,49,36,000-এর বেশি। করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা এবং ভারত বায়োটেকের 2টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারতীয় রোগ নিয়ন্ত্রক সংস্থা। স্থানীয় সময় রোববার দুপুরে আসে আনুষ্ঠানিক ঘোষণা। সংস্থাটির প্রধান জানান, ন্যূনতম স্বাস্থ্য সংকটের আশঙ্কা থাকলেও কোনো ওষুধের ছাড়পত্র দেওয়া হয় না। কোভিশিল্ড ও কোভ্যাক্সিন 2টি ভ্যাকসিনই মানব শরীরে কার্যকর প্রমাণিত হয়েছে, সে কারণেই এই অনুমোদন। অন্যান্য টিকার মতোই সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া চিহ্নিত হয়েছে, তবে জরুরি প্রয়োজনীয় টিকাগুলো ব্যবহার করা যাবে। একই সাথে দেশ জুড়ে বহাল থাকবে পরীক্ষামূলক ট্রায়ালও। অক্সফোর্ডের টিকা ভারতে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট, আর ভারত বায়োটেক নিজেই উদ্ভাবন করেছে কোভ্যাক্সিন। করোনা মহামারীর বিস্তার রোধে সেরাম ইনস্টিটিউট, অক্সফোর্ড এবং ভারত বায়োটেক ICMR এর 2টি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হলো। জরুরি ক্ষেত্রে টিকাগুলো প্রয়োগ করতে পারবেন চিকিৎসকরা। রিপোর্ট অনুসারে মানব শরীরে 100% কার্যকর টিকাগুলো। হালকা জ্বর, ব্যথা, অ্যালার্জি সব ভ্যাকসিনেই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এগুলোর ক্ষেত্রেও হবে না ব্যতিক্রম। তাই গোটা দেশে একই সাথে চলবে প্রতিষেধকগুলোর পরীক্ষামূলক ট্রায়াল। ডোমেন নলেজ এক্সপার্ট। উইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করা হবে সোমবার। প্রাথমিক দলে থাকবেন 24 জন ক্রিকেটার। ক্যারিবীয়দের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচের পর 17 সদস্যের চূড়ান্ত দল দেবেন নির্বাচকরা। তার আগে 8 জানুয়ারি কোচিং স্টাফরা ঢাকায় আসবেন। বায়োবাবলে 2 দিন থাকার পর 10 জানুয়ারি থেকে মাঠের অনুশীলন শুরু করবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এর মাঝে স্কোয়াডে মাশরাফির থাকা না থাকা নিয়ে আছে দোলাচল। সোমবার দুপুরে মিটিংয়ের পর আসতে পারে ঘোষণা। করোনার সংকট কাটিয়ে অবশেষে 20 জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডের মধ্যে ফিরবে ক্রিকেট। দেশে ফিরলেন সাকিব আল হাসান। উইন্ডিজ সিরিজকে সামনে রেখে রোববার সকালে ঢাকায় পা রাখেন তিনি। অসুস্থ শ্বশুরকে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্র উড়ে গিয়েছিলেন সাকিব। যদিও বিমানে থাকতেই শ্বশুরের মৃত্যুর খবর পান তিনি। খেলতে পারেননি বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনাল সহ 2টি ম্যাচ। পরিবারের সঙ্গে প্রায় 3 সপ্তাহ কাটিয়ে আজ সকালে ঢাকায় ফিরলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। অবশ্যই ইজি হবে না আমার জন্য, বাট আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। যে 2টা দল দিয়েছে আসলে ওয়েস্ট ইন্ডিজ টিম, আমার কাছে মনে হয় যদি আমরা খুব বেশি ভালো না করি আমাদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং হবে। তো সেই জায়গা থেকে আমি খুবই আশাবাদী যে আমাদের খুবই ভালো করা। সরকার ভ্যাকসিন গ্রহণে মন্ত্রী, এমপি সহ নিজেদের লোককে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। ভ্যাকসিন প্রদানে সাধারণ মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় ভ্যাকসিন কিনতে বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল। আগামী 7 জানুয়ারি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে থানা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। একই সাথে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে 10 জানুয়ারি সারা দেশে বিএনপি মানববন্ধন করবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দাবি করছি এটা অবিলম্বে সরকারের এই বিষয়ে
পরিপূর্ণ আপনার একটা পরিকল্পনা, রোডম্যাপ সব কিছু নিয়ে সংগ্রহ, বিতরণ, মূল্য এবং কতজনকে দেওয়া সম্ভব হবে, কাদেরকে দেওয়া হচ্ছে, এর একটা রোডম্যাপ অবশ্যই জনগণের সামনে প্রকাশ করার দাবি আমরা জানাচ্ছি। 2022 সালের জুনে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল ও এক্সপ্রেসওয়ে চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সকালে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা না ফিরলে সব উন্নয়ন ম্লান হয়ে যাবে। তবে দুর্নীতির বিরুদ্ধে সরকার সবসময় কঠোর অবস্থানে, দলীয় পরিচয়ে কেউ দুর্নীতি করলেও তাদেরও ছাড় দেয়া হবে না। ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। তিনটির মতো মেগা প্রজেক্ট আছে, তিনটির কাজই দ্রুত এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর কাজ, চট্টগ্রামে কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এই কাজগুলো আমার মন্ত্রণালয়, এগুলো এখন গতি পেয়েছে কাজে এবং দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা তো আগামী বছর আমাদের এই মেগা প্রকল্প সবগুলোই উদ্বোধন করতে পারবো বলে সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। খুনি ও সন্ত্রাসীদের নেতৃত্বে জনগণ নিরাপদ থাকতে পারে না, তাই বিএনপিকে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব শান্তি ও মানবাধিকার সংঘ বাংলাদেশের আয়োজনে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী জামাত বিএনপি ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। বঙ্গবন্ধু দর্শন, শক্তি ও নম্রতার সমন্বয় শীর্ষক সেমিনারে বক্তারা বঙ্গবন্ধুর দর্শন ও তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। খুনি মানসিকতার কোনো ব্যক্তির নেতৃত্বে যে দল পরিচালিত হয়, সেই দলের দ্বারা দেশ জনগণের কখনো কল্যাণ হতে পারে না। আমাদের অনুরোধ থাকবে, সত্যিকার অর্থেই যদি রাজনীতি করতে চান, তাহলে আপনাদের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন করুন, সুষ্ঠু রাজনৈতিক চিন্তাধারায় নিয়ে আসুন। পিকে হালদারের প্রতারণার তথ্য প্রমাণ সহ লিখিত আকারে পেশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত 5 জানুয়ারি পরবর্তী আদেশের দিন নির্ধারণ করেছেন। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এই নির্দেশ দেন। এর আগে সকালে হাইকোর্টকে দুদক জানায়, পিকে হালদারের বিদেশে 3.5 কোটি টাকা পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কানাডার সরকার। পলাতকে আসামির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য আইজিপির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। কি করবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা টাকা রেখেছি, আমরা আমাদের টাকা ফেরত চাই। টাকাটার জন্য কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমার নিজের এটার লড়াই আমার চলবে, এবং এজন্য আমি আমার মুক্তিযুদ্ধের যে মরণোত্তর খেতাব, যেটাকে আমাকে গার্ড অব অনার দিবে সরকার, সেটাও আমি উৎসর্গ করতে রাজি আছি। ঢাকার মৃত খাল, কালভার্ট ও ড্রেনের প্রবাহ ফিরিয়ে আনতে দ্বিতীয় দিনের মতো পরিষ্কার কার্যক্রম চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 3 মাসের ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে রোববার সকালে কারওয়ান বাজার মোড়ের পান্থকুঞ্জ পার্কের ভেতর কালভার্ট পরিষ্কার শুরু হয়। আধুনিক সরঞ্জাম নিয়ে বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী এতে অংশ নেন। বক্স কালভার্ট পরিষ্কারের অভিজ্ঞতা না থাকায় কাজে ধীর গতির কথা জানান কর্মকর্তারা। বলেন, ক্র্যাশ প্রোগ্রামে বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে। বক্স কালভার্ট বিশেষ করে আমরা ইতিপূর্বে আমাদের কন্ট্রোলে ছিল না, আমরা এগুলো পরিষ্কার করতাম না। সেই ক্ষেত্রে এটার এক্সপার্টিস করলাম আমাদের ওইভাবে নাই। আমাদের লেবারকে ভিতরে ঢুকিয়ে দেখেছি যে ভিতরে একটা বেশ শক্ত একটা মাটির লেয়ার রয়েছে। এই লেয়ারগুলোকে ভেঙে ভেঙে আমাদের কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমরা মেকানিক্যাল পদ্ধতি অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করতেছি। আগামীকাল থেকে আমরা চিন্তাভাবনা করতেছি ড্রেজার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়োগ ঠেকাতে শেষ চেষ্টা চালাচ্ছে রিপাবলিকান শিবির। ভোট জালিয়াতির অভিযোগ তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন 11 সিনেটর। তাদের হুঁশিয়ারি, নতুবা ফল মেনে নেবেন না। টেক্সাসের সিনেটর টেড ক্রুজের নেতৃত্বে দেয়া হয় এই বিবৃতি। আইন প্রণেতাদের অভিযোগ, নজিরবিহীন কারচুপি ও অনিয়ম হয়েছে নির্বাচনে। উদাহরণ টানেন 1877 সালের নির্বাচনী সংকটের। সেই বছর উভয় পক্ষ জয় দাবি করায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অবশ্য রিপাবলিকানদের এই দাবি ধোপে টিকবে না অভিমত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বাড়ির পর হামলার শিকার রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের বাড়ি।
শনিবার লাল রঙের মাধ্যমে দরজা জানালায় লেখা হয় নানা প্রতিবাদী ভাষা, কালো টেপ দিয়ে মুড়ে দেওয়া হয় বাড়ির বিভিন্ন অংশ। বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন এই নেতা। শুক্রবার গভীর রাতে একই ধরনের হামলা হয় ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির বাড়িতেও। গ্রাফিতি আর রং স্প্রে করা হয় সান ফ্রান্সিসকোর বাড়িতে। শুকরের মাথাও ফেলে রাখা হয় ঘটনাস্থলে। যুক্তরাষ্ট্রের মিশিগানে ছোট্ট বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 আরোহীর সবাই। শনিবার তথ্যটি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যম। স্থানীয় কর্তৃপক্ষ জানায় নিহতদের মধ্যে রয়েছেন বিমানের পাইলট এবং 2 জন যাত্রী। একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয় বিমানটি। বাড়ির বাসিন্দারা জানান লিভিং রুমে ঢুকে পড়ে বিমানের সামনের অংশ। এ সময় অন্য রুমে ছিলেন বাড়ির 5 সদস্য। তারা সবাই অক্ষত রয়েছেন। প্রকাশিত হলো 71 টিভির সিনিয়র রিপোর্টার উপল নন্দীর গবেষণা গ্রন্থ বাংলাদেশ নারী ফুটবল অতীত বর্তমান ভবিষ্যৎ। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে বইটির মোড়ক উন্মোচন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মোট 11টি অধ্যায়ে ভাগ করা হয়েছে বইটি। তুলে ধরা হয়েছে বাংলাদেশের নারী ফুটবলের সূচনা, ইতিহাস, বর্তমান সাফল্য ও ভবিষ্যতের ভাবনা। বইটি প্রকাশ করেছে শ্যামা প্রকাশনী। 144 পৃষ্ঠার বইটির মূল্য 500 টাকা। রেস্টুরেন্টে খেতে গিয়ে এবার আইসোলেশনে যেতে হলো রোহিত শর্মা সহ 5 ভারতীয় ক্রিকেটারকে। নতুন বছরের প্রথম দিনে মেলবোর্নের একটি রেস্তোরাঁয় খেতে যান এই ক্রিকেটাররা। যে ভিডিও নাভালদীপ সিং নামের এক ভক্ত টুইট করলে নজরে পড়ে ভারত অস্ট্রেলিয়া 2 ক্রিকেট বোর্ডের। পাঠানো হয় আইসোলেশনে। সেই সাথে তাদের বিরুদ্ধে আনা জৈব সুরক্ষা বলয়ের প্রোটোকল ভাঙার অভিযোগ তদন্ত করছে 2 ক্রিকেট বোর্ড। শেখ জামালকে 2-0 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। আগামী 7 জুন সেমিফাইনালে বসুন্ধরা লড়বে আবাহনী লিমিটেড ও উত্তর বারিধারার মধ্যকার জয়ী দলের বিপক্ষে। খেলার 3 মিনিটে আর্জেন্টাইন ফরওয়ার্ড রাউল বেসাদার গোলে এগিয়ে যায় বসুন্ধরা। খেলার শেষ হওয়ার 2 মিনিট আগে ব্রাজিলিয়ান রবিনিও ব্যবধান দ্বিগুণ করেন। 2 লাতিন ফরওয়ার্ডের নিশানা ভেদে বসুন্ধরা তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে। কোল্ড স্টোরেজ ও পাউডার করে পেঁয়াজ সংরক্ষণ করা গেলে সংকট থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এখন ভারত থেকে যে পেঁয়াজ আসছে বাংলাদেশের উৎপাদিত পেঁয়াজের দাম তার প্রায় কাছাকাছি। দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করেই আমদানি শুল্কের বিষয়ে চিন্তা করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাজারের প্রভাব পড়েছে। এছাড়া মন্ত্রী বলেন, সরকারি গুদামে মজুদ কম থাকায় চালের দাম বেড়েছে, এজন্য চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারত তাদের দেশের স্বার্থের কথা চিন্তা করে তারা কখনো বন্ধ করে, কখনো খুলে দেয়। এখন তারা আবার খুলে দিয়েছে, মার্চ মাসের মাঝামাঝি তারা বন্ধ করে দিয়েছে। আমাদের স্ট্র্যাটেজিটা হলো যে আমরা আমাদের কৃষকদের স্বার্থ আমরা লক্ষ্য করব, আমরা আমাদের ভোক্তাদেরটাও দেখব। সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয় বাংলাদেশ, কিন্তু রফতানিতে বেশ পিছিয়ে। এখানে মধ্যস্বত্বভোগীর কারণে ফসলের ন্যায্য মূল্য পায় না কৃষক। প্রতি বছর টমেটো থেকে শুরু করে উৎপাদিত সবজির 20-25% নষ্ট হয় আধুনিক পরিবহন ও সংরক্ষণের অভাবে। রফতানির পরিমাণও সন্তোষজনক নয়, কিন্তু চড়া দাম গুনতে হয় ভোক্তাদের। তাই বিশ্লেষকদের পরামর্শ, ধান চালের মতো সবজি সংরক্ষণেও দরকার সরকারি উদ্যোগ। কৃষি বিপণন অধিদপ্তর আছে বটে, কিন্তু এর পরিধি, এর কার্যপরিধি খুবই সংকীর্ণ এবং এটি উপজেলা পর্যায়ে বা গ্রোথ সেন্টার পর্যায়ে কাজ করার মতো সামর্থ্য এই প্রতিষ্ঠানের আজও হয়নি। সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে আমরা তৃতীয়। এখন আমাদের কিন্তু এই সবজি উৎপাদন যে বেশি হচ্ছে এটার একটা নিয়ে ভাবতে হবে। এই কারণে কিন্তু এখন এই জিনিসগুলি আসতেছে, রপ্তানি করা, বিদেশে যেভাবে চায় সেভাবে যেন আমরা উৎপন্ন করতে পারি, এই বিষয়গুলি এখন আসতেছে এবং এগুলি নিয়ে আমরা কিন্তু এখন কাজ করতেছি। বগুড়ায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত স্কুল ছাত্রীকে। পুলিশ জানায়, 8ম শ্রেণী পড়ুয়া ওই ছাত্রীর বাবার অভিযোগ, পাশের গ্রামের জিসান ইসলাম সাগর দীর্ঘদিন ধরেই তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। গেল 29 ডিসেম্বর বাড়ির পাশের রাস্তায় বের হলে তাকে তুলে নিয়ে যায় সাগর ও তার সহযোগীরা। এরপর মামলা হলে জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজের 3 দিন পর রোহান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হলে থানায় জিডি করে পরিবার। এরপরই রোহানকে উদ্ধারে চলে অভিযান।
পৌর এলাকার বিভিন্ন মোড়ে বসানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তাতে দেখা যায় অজ্ঞাত এক যুবক শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মরদেহের সন্ধান মেলে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। শেরপুরের ড্রিমল্যান্ড সার্ভিসের একটি বাস ময়মনসিংহে আটকে দেওয়ার প্রতিবাদে ঢাকাগামী সব বাস বন্ধ রেখেছেন শেরপুরের মালিক শ্রমিকরা। তাদের অভিযোগ, জেলার নবীনগর অস্থায়ী বাস টার্মিনাল থেকে ড্রিমল্যান্ড সার্ভিসের বাস আগে চালু ছিল, মাঝে কিছুদিন বন্ধ থাকার পর নতুন করে বাস চলাচল শুরু হয় রোববার। শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহে বাসগুলোকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ তাদের। ঘটনার প্রতিবাদে দুপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিক ও শ্রমিকরা। আমরা তো বন্ধ রাখি নাই, ময়মনসিংহে আমাদের গাড়িগুলো আটকাই দিতেছে, আমাদের এই গাড়িগুলো ঢাকা যাইতে দিতেছে না। সকাল 6টার সময়টা আইছি, এখন পর্যন্ত পেটে কিছু নাই, খায়ও নাই, গাড়ি কাজ কাম করে গাড়ি পরিষ্কার করে গাড়ি রেডি করছি যাইমু, এই টাইমে মনে করেন ময়মনসিংহের লোকেরা গাড়ি চলতে দিব না। 4টা সমিতির নিয়ম নীতিমালা মতোই চলে, কিন্তু আমরা জানি না কেন আজকে হুট করে বন্ধ করে দেয়া আমাদের এই বিপদগ্রস্ত মধ্যে ফেলাইছে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সৎ রাজনৈতিক আদর্শ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তার বোন ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি। রোববার সকালে সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, সৈয়দ আশরাফ ছিলেন আওয়ামী লীগের অন্যতম কাণ্ডারি। দুঃসময়ে দলকে নেতৃত্ব দিয়ে নিজের রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ রেখে গেছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও সৈয়দ আশরাফুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম সৎ এবং আদর্শের রাজনীতি করে গেছেন, এবং আমার আগামী প্রজন্মের কাছে এটাই আবেদন থাকবে যে আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামের জীবন থেকে শিক্ষা নিয়ে যেন সৎ এবং আদর্শের রাজনীতি করে। স্বাধীনতা পুরস্কার ও 21শে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেল 5টার দিকে বনানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। বিশিষ্ট এই কথা সাহিত্যিকের 4 সন্তানের মধ্যে আছেন চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি। পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকেল 3টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর 12টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে রাবেয়া খাতুনের মরদেহ রাখা হবে। বাদ আসর তার দাফন সম্পন্ন হবে। লেখালেখির পাশাপাশি রাবেয়া খাতুন শিক্ষকতা এবং সাংবাদিকতাও করেছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। নতুন বছরে পূর্ণাঙ্গ শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। আগে ব্যাংকটির নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। নতুন যাত্রা উপলক্ষে কোরআন খতম, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। নোয়াখালীতে প্রভিটা ফ্যাক্টরি পরিদর্শন করেছেন সেতু সচিব বেলায়েত হোসেন। কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব মাহফুজুর রহমান সহ আরও 3 সচিব। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাইম আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভা শেষে প্রভিটা খামার ঘুরে দেখান অতিথিরা। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, খামার থেকে প্রতিদিন 1.5 লাখ ডিম উৎপাদন হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার রসুলপুরে জব্বার ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে 3 মাসের জেল ও 50,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মারুফ জানান, জব্বার ফুড প্রোডাক্টস দীর্ঘদিন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আচার উৎপাদন করে আসছিল। পাশাপাশি বিক্রির জন্য মজুত করে রেখেছিল দীর্ঘদিনের বাসি পচা আচার। এছাড়া আচারে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ও কাপড়ের রং ব্যবহার করত তারা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আচারের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখও লিখত না তারা। অভিযানে নষ্ট করা হয় বিপুল পরিমাণ পচা বাসি আচার। লালমনিরহাট, পঞ্চগড় সহ উত্তরের কয়েক জেলায় অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববারও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.2 ডিগ্রি সেলসিয়াস। ভোরে কুয়াশায় ঢাকা পড়ছে প্রকৃতি, কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া। এতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে দুর্ভোগে খেটে খাওয়া মানুষ আর ছিন্নমূলরা। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই।
অবশ্য বেলা গড়ালে দেখা মিলছে সূর্যের, আবার সন্ধ্যায় পড়ছে তীব্র শীত। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশু, বৃদ্ধরা। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের নয়াদিল্লিতে কনকনে শীতের মধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে রাজধানীবাসীর দুর্ভোগ বেড়েছে বহুগুণ। দেশের আবহাওয়া বিভাগ বলছে, রোববার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে 5 জানুয়ারি পর্যন্ত। আশপাশের কয়েকটি রাজ্যেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। একই সাথে আরও কমতে পারে গড় তাপমাত্রা। কয়েক বছরের মধ্যে এবার রেকর্ড শীত পড়েছে দিল্লিতে। এর সাথে বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিল্লিতে রাস্তা অবরোধ করে আন্দোলনরত কৃষকরা। তাঁবুর মধ্যেই জবুথবু অবস্থায় সময় কাটছে তাদের। শীতে ভোগান্তি হলেও অবশ্য রাজপথ ছাড়তে নারাজ কৃষকরা। শর্ত পূরণ না হলে 26 জানুয়ারি দিল্লিতে কিষাণ গণতন্ত্র দিবস প্যারেড আয়োজনের হুঁশিয়ারি দিলেন ভারতে আন্দোলনরত কৃষকরা। সেদিন দেশটির প্রজাতন্ত্র দিবস। সারা দেশ থেকে দিল্লি অভিমুখে যাত্রা করবেন কৃষকরা। ঘেরাও করা হবে ভারতীয় রাজধানী, বন্ধ করে দেয়া হবে যাতায়াতের সব পথ, সীমান্ত। কৃষক প্রতিনিধি দলের বক্তব্য, প্রজাতন্ত্র দিবসই আদায় হবে দেশটির খেটে খাওয়া মানুষের অধিকার। স্থানীয় সময় সোমবার কৃষকদের 7ম দফার আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সরকার পক্ষ। দুপুর 2টা থেকে শুরু হবে বৈঠক। বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বহাল রাখার দাবিতে অনড় কৃষকরা। 39 দিন ধরে ভারতে চলছে এই আন্দোলন। ভারতের উত্তরপ্রদেশে পদদলিত হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকা। রাজপথে বিছানো পতাকার উপর দিয়ে যাচ্ছে যানবাহন। শনিবার রাতে হিন্দু কট্টরপন্থী বজরং দল আলিগড় শহরের বিভিন্ন সড়কে প্রতিবেশী দেশের পতাকা সেঁটে দেয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় প্রাচীন হিন্দু মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এই প্রতিবাদ। এ সময় ইমরান খান প্রশাসনের বিরুদ্ধে স্লোগানও দেয় তারা। গেল বুধবার কারাক জেলার একটি মন্দিরে হামলা চালানো হয়। বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী নেতাদের উস্কানিতে উপাসনালয়ে চালানো হয়েছে সেদিনের হামলা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মন্দিরের সংস্কারের কাজে হাত দিয়েছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। নাইজারের 2টি গ্রামে সন্ত্রাসীরা হামলা চালিয়ে কমপক্ষে 79 জনকে হত্যা করেছে। রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান এই তথ্য অনুসারে চোম্বাঙ্গো গ্রামেই 49 জনকে হত্যা করা অস্ত্রধারীরা। হামলায় আহত 17 জন। পাশের গ্রামেও নির্বিচার হত্যাযজ্ঞে প্রাণ হারান 30 বাসিন্দা। মালি সীমান্তের কাছে অঞ্চলটি মাত্র একদিন আগেই ফ্রান্স জানিয়েছে সেখানে সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেছেন তাদের 3 সেনা সদস্য। আল কায়েদাপন্থী একটি সশস্ত্র সংগঠন হামলার দায় স্বীকার করেছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে সন্ত্রাসবাদ দমনে যে আন্তর্জাতিক অভিযান পরিচালিত হচ্ছে তার নেতৃত্বে রয়েছে ফ্রান্স। আনুষ্ঠানিকভাবে পিএসজির কোচের দায়িত্ব নিয়েছেন আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। 2 মৌসুমের জন্য টটেনহামের সাবেক এই কোচের সাথে চুক্তি করেছে প্যারিসের ক্লাবটি। 48 বছর বয়সী পচেত্তিনোর সঙ্গে পিএসজির চুক্তি 30 জুন 2022 পর্যন্ত। 2 পক্ষ সন্তুষ্ট হলে আরও 1 বছর চুক্তি নবায়নের সুযোগ আছে। 2019 সালের নভেম্বরে টটেনহামের চাকরি হারানোর পর থেকে বেকার ছিলেন পচেত্তিনো। সরকার হিটলারের মতো স্বৈরশাসকে পরিণত হয়েছে, এর মধ্যেও বিএনপি রাজপথে নিরন্তর আন্দোলনে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দাবি করেন, জেল, জুলুম, নির্যাতনার মামলা উপেক্ষা করে বিএনপি সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। রোববার রাতে রাজধানীর শ্যামলী, আদাবর ও মোহাম্মদপুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি কথা বলেন। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন তখন তিনি প্রতি বছরই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন। তিনি আজ গৃহবন্দী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বিদেশে। জানান, তাদের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। যেহেতু তারা নির্বাচিত নয়, জোর করে ক্ষমতা আছে, তাই জনগণকে তারা কোনো পাত্তা দেয় না। এখনো পর্যন্ত আমরা নিরন্তর আন্দোলনের মধ্যে আছি বলেই এক একজনের নামে 100টার উপরে মামলা। সর্বদাই একটা জুলুমের মধ্যে রেখে তাদের কর্তৃত্ববাদী শাসন, একদলীয় শাসনকে বজায় রাখতে চায়। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের ভৈরবে আগুনে পুড়ে গেছে 2টি বাস। কিভাবে বাস দুটিতে আগুন লাগলো তা নিশ্চিত নয় পুলিশ জানায়, রোববার রাত 10টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের বাসটি সরাইল বিশ্ব রোড এলাকায় পৌঁছালে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান যাত্রীরা। পরে তাড়াহুড়ো করে নেমে যান সবাই। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে অনন্যা পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী বাসটি ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখতে পান পথচারীরা। টের পেয়ে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় পুলিশ।
চতুর্থ ধাপে 56টি পৌরসভায় ভোট গ্রহণ আগামী 14 ফেব্রুয়ারি। রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর তফসিল ঘোষণা করেন। জানান, চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিল শেষ 17 জানুয়ারি, যাচাই বাছাই 19 জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 26 জানুয়ারি। ইসি সচিব জানান, 56 পৌরসভার মধ্যে 31টিতে ভোট হবে ইভিএমে আর 25টিতে ব্যালট পেপারের মাধ্যমে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এছাড়া তৃতীয় ধাপে 64 পৌরসভার ভোট 30 জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে 61 পৌরসভার ভোট গ্রহণ হবে আগামী 16 জানুয়ারি। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী আয়েশা খানম স্মরণে নেত্রকোনায় মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে রোববার সন্ধ্যায় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন আয়েশা খানমের বোন বাঁধন খান, ববি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা আয়েশা খানমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। বলেন, আজীবন তিনি বঞ্চিত নারীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। এবছরই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নতুন বছরের শুভেচ্ছা বার্তায় তাকে এই অনুরোধ জানানো হয়। রোববার মন্ত্রণালয়ে তিনি আরও জানান, কয়েকবার দিনক্ষণ চূড়ান্ত হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়নি। পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের ত্রিপক্ষীয় উদ্যোগের মতো জাপানও যাতে একটি কার্যকর সমাধানের উদ্যোগ নেয় সেই প্রচেষ্টা চালাচ্ছে মন্ত্রণালয়। বলেন, চীন, জাপান, ভারত গুরুত্বপূর্ণ 3 দেশই চায় রোহিঙ্গারা দ্রুত মিয়ানমারে ফিরুক। ভাষান্তর নিয়ে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম মিথ্যাচার করছে দাবি করে মন্ত্রী বলেন, টাকা দিয়ে কাউকে সেখানে নেওয়া হয়নি। কাউন্টার পার্ট মায়ানমার ওনাকে বলেছি যে নতুন বছরে আপনার অভিনন্দন, শুভেচ্ছা, আর সেই সাথে আমরা চাই যে এই প্রসেসটা চালু হোক। এবং আপনারা বারবার বলেছেন যে আপনারা তাদের নিয়ে যাবেন আফটার ভেরিফিকেশন। আপনারা বলেছেন তাদের ইউ উইল প্রোভাইড সেফটি অ্যান্ড সিকিউরিটি। এটাই আমাদের ডিমান্ড। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শেয়ালের কামড়ে নারী ও শিশু সহ অন্তত 50 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, শনিবার রাতে দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে 2টি শেয়াল ঢুকে উদ্ভট আচরণ শুরু করে। এ সময় শেয়ালের কামড়ে অর্ধশত পথচারী আহত হন। পরে শেয়াল দুটিকে পিটিয়ে মেরে ফেলে এলাকাবাসী। সারা রাত লাঠি নিয়ে গ্রাম পাহারা দেন তারা। আহত 32 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গ্রামবাসী জানান, সম্প্রতি শেয়ালের উৎপাত বেড়েছে, তবে এর আগে কাউকে এভাবে কামড় দিয়ে আহত করার ঘটনা ঘটেনি। মদের সাথে বিভিন্ন ধরনের ওষুধ আর মিথাইল জাতীয় স্পিরিট মিশিয়ে তৈরি হচ্ছে ঝাক্কি বা কেমিস্ট নামের নেশাদ্রব্য, যেটি সেবন করে রাজশাহীতে মৃত্যু হয়েছে 5 জনের। অসুস্থ হয়ে চিকিৎসাধীন বেশ কয়েকজন। সংশ্লিষ্টরা বলছেন, উৎসব পার্বণ আর দলবদ্ধ আয়োজনে বেড়েছে এমন মাদকের ব্যবহার, ঘটছে মৃত্যুর ঘটনা। প্রশাসন তৎপর চোরাই মদ ও অসাধু ওষুধ ব্যবসায়ীদের খুঁজে বের করতে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি মৃত্যুর ঘটনায় মদের সাথে অন্যান্য দ্রব্য মেশানোর প্রমাণ মিলেছে। চিৎকার শুরু করার পর একটু বেশি অসুস্থ হয়ে যায়, তখন আমি আর সাথে আরও 2 জন ছিল, এরা 2 জন হচ্ছে তাই ঘাড়ে করে এই যে মেডিকেলে নিয়ে গেছিলাম। প্রকৃত ইথাইল অ্যালকোহল মনে দেয় না, ভেজাল বা মিশ্রিত এই মিথাইল অ্যালকোহল মিশে এই জন্য। আর এটার জন্য পেট ব্যথা হবে, বমি আসবে, জ্বর হবে, চোখে ঝাপসা দেখবে, মাথা ঘুরাবে এবং অজ্ঞান হয়ে যাবে। ওষুধগুলো আছে, এগুলো বর্তমানে অনেকেই মেশানোর ফলে এটাকে ঝাক্কি নামে যে মাদকটা আছে ওটা রূপান্তরিত হয়। এই নেশাটাকে একটু আরও হার্ড করার জন্য, নেশাটা জানি তাদের পরিপূর্ণ হয়, এই কারণে বিভিন্ন জাতীয় নেশা কিন্তু ওখানে মিশিয়ে কিন্তু তারা মদটা পান করে। যখন এটা ককটেল তৈরি হয়ে যায় তখন কিন্তু শরীরে এটা কিন্তু অ্যাবজর্ব করতে পারে না, তখন সেটা হলো বিষে পরিণত হয়ে যায়। ভারতের আসাম সীমান্ত এলাকায় সন্ধান মিলেছে 200 মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের। এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বাংলাদেশ সীমান্ত এলাকায় মিলেছে এর সন্ধান। স্থানীয় প্রশাসন জানায়, অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে সুড়ঙ্গটির খোঁজ পাওয়া যায়। তাদের ধারণা, 2 দেশের মধ্যে সীমান্তে চোরাচালান ও অনুপ্রবেশে এটি ব্যবহার করা হতো। ভারতীয় পুলিশ বলছে, দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে অপহরণ করে 5 লাখ টাকা চাঁদা দাবি করলে অভিযানে নামে পুলিশ। পরে সেই ব্যক্তির কাছ থেকে এই তথ্য জানা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে 20 যাত্রী সহ নিখোঁজ হয়েছে একটি নৌকা। শনিবার এই তথ্য জানায় মার্কিন বিভিন্ন গণমাধ্যম।
মার্কিন কোস্টগার্ড বলছে বাহামা থেকে ফ্লোরিডা যাচ্ছিল নৌকাটি। দীর্ঘ সময় পরিবারের সদস্যরা যাত্রীদের খোঁজ না পেয়ে প্রশাসনকে জানায় ঘটনাটি। বলা হয় সাদা এবং নীল রঙের 29 ফুটের নৌকাটিতে 20 যাত্রী ওঠেন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। পুলিশের ধারণা কোনো দুর্ঘটনায় ডুবে গেছে নৌকাটি, তাতে সবাই নিহত হয়েছেন বলেও ধারণা। নরওয়েতে ভূমিধসে এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ কমপক্ষে 6 জন। স্থানীয় প্রশাসন বলছে বুধবার একটি পাহাড়ি অঞ্চলে আবাসিক এলাকায় হয় ভূমিধস। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 7 শতাধিক মানুষকে। ভেঙে পড়েছে বেশ কিছু ঘরবাড়ি। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.যমুনা.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা TV বিড। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।